হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিল গৌরী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তাই তোমাদের সঙ্গে একদম সেরা সেই তোমাদের অপেক্ষা করার ব্লগটা আজকে নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার নতুনভাবে ব্লগ স্টার্ট করলাম। তবে আজকে বাড়িতে নতুন সদস্যকে দেখতে পারবে, আজকে নতুন অতিথিকে নিয়ে নতুনভাবে শুরু হচ্ছে নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সব কিছুই হঠাৎ করেই হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারিনি আর তোমাদেরকে জানাতেও পারিনি। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু আমি একটু হলেও জানিয়েছিলাম পোস্ট করে, কমিউনিটি পোস্টে। তোমরা কিন্তু সবাই দেখেছো আর কম বেশি সবাই জানো যে আমার কিন্তু ডেলিভারি কমপ্লিট। আর কি বাবু হলো, মেয়ে না ছেলে, সেগুলো নিয়ে তোমাদের বিস্তারিত পরে জানাচ্ছি, কিন্তু এখন শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। মাঝখানে সময় প্রায় 1 মাস কেটে গেছে। 1 মাসের মধ্যে অনেক কিছু পেরিয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলোই তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে শেয়ার করব। সব কিছুই একটা ব্লগের মধ্যে বলা সম্ভব হবে না, যতটুকু পারবো এর মধ্যে একটু একটু করে শেয়ার করব। তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, তোমরা আমাকে মেসেজ করে কিংবা কমেন্টে জানিও, আমি নতুনভাবে নতুন রিপ্লাই ভিডিও একটা দিয়ে দেবো। তো এতক্ষণ ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছিলে বাবুকে নিয়ে, কিন্তু এদিকে ওর বাবা কিন্তু অলরেডি হাসি খুশি আনন্দ মজা করতে শুরু করে দিয়েছিল হসপিটালে বসে। হসপিটালে জানি, হসপিটালের পুরো ঘটনা তোমাদেরকে অন্য একদিন অন্য একটা ব্লগে বলবো। তবে মনাকে নিয়ে অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি। আজকে সেই বাড়ি আসার দিন একেবারে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। দাদি তো মনার দাদি তো একেবারে না থাকার উপায় নেই, আসবো করে কখন আসবো, একদম তাড়াহুড়োর মধ্যে আর পেরে উঠছিল না। আমিও মোটামুটি সুস্থ আছি এখন, তবে আশা করছি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। 9 দিনের জার্নি, একেবারে 9 দিন পর আজকে বাড়ির মুখ দেখলাম। এই 9 দিন সময় যে আমি কীভাবে পার করেছি সেটা আমিই জানি। শুধুমাত্র তার মধ্যে 8 দিন আমি শুধু কেঁদেই কাটিয়েছি। আর বাড়ি আসায় 9 দিনের দিন সকাল থেকে আমি শুধু হেসেছি আর মনাকে নিয়ে শুধু ভাবছি কখন বাড়ি যাব। এই চিন্তা করতে করতে একেবারে বাড়িতে চলে এসেছি। আর এদিকে এসে সারপ্রাইজড, এদিকে দেখেছি বাড়িতে বেশ সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে একদম আমাদের ওয়েলকাম করা হলো। তো অতিথি আসছে বলে কথা, তার জন্য তো একটু স্পেশাল কিছু করা দরকার, তাই না? স্পেশাল কিছুই নাই, যতটুকু করেছে এটাই অনেক খুশির, অনেক শান্তির। এর থেকেও দেখেছি অনেকে অনেক বড় করে অনেক আয়োজন করে নতুনভাবে, নতুন গৃহপ্রবেশের জন্য, নতুন সদস্যের জন্য। কিন্তু এটাই আমি যতটুকুনি পেয়েছি অনেক সারপ্রাইজ, অনেক খুশি। সব থেকে শান্তি পেয়েছি বাড়িতে আসার। এই বাড়িতে আসার দিনটা অপেক্ষা করতে করতে হসপিটালে বসে একদম পাগল হয়ে যাওয়ার মতন উপায় হয়েছিল আমার। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারো বেবিকে নিয়ে কেন অটোয় করে আসলাম। আমি আগেই বলে রাখছি, অ্যাম্বুলেন্স কিন্তু ওখান থেকে ফ্রিতে দেয়। যেহেতু আমি সরকারি হসপিটালে ডেলিভারি করিয়েছি, ওখান থেকে কিন্তু ফ্রি অ্যাম্বুলেন্স থাকে। কিন্তু বাড়িতে আসার জন্য সেখানেও একটুখানি ওদেরকে চার্জ দিতে হয়, কিছু ওরা খুশি হওয়ার জন্য টাকা দিতে হয়। তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু হসপিটাল থেকে সোজা বাড়ি আসার পর্যন্ত আমাদের বাড়ি অনেকটা দূরত্ব। আর অ্যাম্বুলেন্সের যে আওয়াজটা না, সেই আওয়াজটা নিতে পারবো না সারাদিন, মাথার মধ্যে ওই আওয়াজটা ঘুরতে থাকবে। আর ওটা আমার বিরক্তিকর, সেই কারণে আমি আসিনি। আর প্রাইভেট গাড়ি আর আমাদের এখানে ঢোকে না, আমাদের রাস্তাটা অনেক সরু গলি, ওর জন্য প্রাইভেট কার আমাদের এখানে আসে না। একদম আসতে হলে অনেকটা দূরে নামিয়ে দেবে বাড়ির থেকে, ওই দিক থেকে অতটা হেঁটেই আসতে হবে। ওই জন্য ওই বন্ধুর অটো পেয়েছিল, ওখান থেকে সোজা একটানা রিজার্ভ করে অটো করে চলে এসেছি। অ্যাম্বুলেন্স বলো, 4 চাকা বলো, আমাদের এই দিকটায় রাস্তাটা ছোটো বলে সেই কারণে আসে না। আর যাওয়ার দিন তো টোটোয় করে গেছিলাম একদম হসপিটাল পর্যন্ত, আসার দিন অটোয় করে আসলাম। এই হসপিটালের জার্নি কোনো দিন ভুলবো না। মাঝখানে একদিন আবার ভর্তি হয়েছিলাম হসপিটালে গিয়ে, আমার ডেট পার হয়ে গেছিলো। তারপরেও কিন্তু আমি আবার ওখান থেকে ছুটি দিয়ে দিয়েছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। সেটা তোমাদের আর জানানো হয়নি। নেক্সট বার আবার যখন গেলাম তখন একবারে বাবুকে নিয়ে ফেলাম। ভাবতেও পারিনি যে একদম যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করে নেবে, একদম সেদিনই আমার বাবু হয়ে যাবে। 4 দেওয়ালের মধ্যে আটকে থাকতে থাকতে বাইরের কি পরিবেশ, বাইরের কি দৃশ্য কিচ্ছু জানতাম না। ডেট, তারিখ, বার সব ভুলে গেছিলাম। বাইরে বেরোতেই মনে যেন একদম আকাশে উড়ে গেছি। দুপুরে হাওয়া, চারিদিকে ঝলমলে রোদ, একেবারে মনটা কেড়ে নিয়েছে। তবে হ্যাঁ, গরমটাও প্রচুর পড়েছিল, প্রচুর পরিমাণে গরম পড়েছিল। আর বাড়িতে আসতে না আসতেই দেখো পাড়া প্রতিবেশী সব লোকজন এসে একেবারে হাজির। দেখো সবাই কিন্তু বাবুকে দেখতে এসেছে। আর মিষ্টিও ওদেরকে মা সবাইকে গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু রাস্তায় অনেক টাকার মিষ্টিও বিলি করতে করতেও এসেছে। ওর বন্ধু বান্ধব যেদিকে যা আছে সবাইকে তো এখন ট্রিট দিতে হবে, খাওয়াতে হবে। একমাত্র বন্ধুর বাচ্চা বলে কথা, তার বন্ধু বান্ধবদের মধ্যে প্রথম বিয়ে হয়েছে, সেই ট্রিটটা তো দেওয়া হয়নি। কম বেশি সবাই জানে আমাদের বিয়ের কিন্তু অনুষ্ঠান করা হয়নি, ধরা করা করে বিয়ে হয়েছে। কিন্তু সবাই ওয়েট করেছিল একটা বেবি হওয়ার পরে একটা রাইস সেরেমনিতে তো একটা খাওয়া দাওয়া জমিও হবেই। তবে প্রথমবারে এই ট্রিটটা কিন্তু একদম নিতে ভুলবে না। সবাই মিলে কিন্তু অলরেডি একটা ট্রিট নিয়েছে। আর প্রথম বাচ্চার বাবা হয়েছে, সেই কারণে সবাই বেশি খুশি, ওর জন্য ঘাটটাও বেশি মটকাবে সবাই।
ওরা সবাই আগের থেকে হাঁড়ি কলসি বাটি নিয়ে রেডি মিষ্টি খাওয়ার জন্য। বলছে কোনো কথা হবে না, হাঁড়ি ভর্তি না করে বাড়ি যাবে না। এই আর কি ফাজলামো করছিল সব ঘরে বসে। আর এক এক করে সব কাকা বাবা পিসা মশাই সব দেখতে চলে এসছে মনেটাকে। টানা 9 দিনের ধকল কাটিয়ে একটু ফ্রেশ হয়ে ভাবলাম রেস্ট নেব, কিন্তু সেটা সম্ভব না। সবাই কিন্তু একটু একটু করে একবার দুবার করে হলেও আসবে বারবার, যে বাচ্চা হয়েছে বেবি হয়েছে তাকে দেখতে। সেই কারণে আর রেস্ট নেওয়া হলো না। ওই যে বললাম ফ্রেশ হওয়াটা, সামান্য একটু হাত পাগুলো মুছে নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এখন দেখো বিকেল হয়ে গেছে আর ঘরে আমি সম্পূর্ণ একা। মনা কিন্তু ঘুমোচ্ছিল, এখন উঠে কিন্তু হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে, একটু খেলার মুডে আছে। আর একটু পরে আমি ওকে তুলে খাওয়াতে হবে। আর ঘর বাড়িগুলো একটু অগোছালো ছিল, সেগুলো বসে বসে গোছালাম। আর অনেক দিন পর যেন মনে হচ্ছে কত দিন আমি ছিলাম না। 9 দিনই ঠিকই, 9 দিনটাও কম নয়। তবে এই যে 9 দিনের পরে যে বাড়িতে ফিরে আসা, সব কিছুই ওলট পালট এলোমেলো অন্য রকম মনে হচ্ছিল, মানে অগোছালো। এখানে যে আমি আগে ছিলাম আমি সেগুলো এবার মনেই করতে পারছি না। আর হাল দেখো, আমার চোখ মুখের হাল অনেক খারাপ হয়ে গেছে, একটা আলাদা ঘাটতি শরীরের উপর পড়েছে। দেখো মুখ চোখ দেখে বুঝতে পারছো। টানা 9 দিন তো স্নান টান কিচ্ছু না, খাওয়া দাওয়া সেরকম কিছুই করতে পারিনি। টানা 3 দিন স্লাইন টেনেছিলাম। এতগুলো স্লাইন দিয়েছে আর ইঞ্জেকশন দিয়েছিল, আমি হিসাব করে গুনে বলতে পারবো না আমাকে টানা কতগুলো আমাকে স্লাইন আর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সামান্য জলটুকু খেতে দেয়নি। একবার করে জিজ্ঞেস করছি খেতে পারবো কিনা, বারে বারে করেই না করে দিচ্ছে, কারণ জল খাওয়া একদমই যাবে না। আর এতদিন পর আমি আয়নার মুখ দেখলাম, নিজেকে নিজে চিনতেই পারছিলাম না যে মা হতে এতটা মানে স্যাক্রিফাইস করতে হয়, সেটা এইবার থেকে ধীরে ধীরে বুঝতে পারছি। মা হওয়াটা কিন্তু মোটেই সহজ নয়, সেটা আমি এখন থেকে আস্তে আস্তে বুঝতে পারছি। অনেক কষ্টের একটা জার্নি, কিন্তু তার মধ্যে অনেক বড় একটা আনন্দ চাওয়া পাওয়া লুকিয়ে রয়েছে, শুধুমাত্র একটি প্রাণীর মুখের দিকে তাকিয়ে। তবে এর চেয়ে আনন্দ, এর চেয়ে বড় সুখের কিন্তু আর কিচ্ছু নেই। মাটিতে স্বাদ গ্রহণ করা, এর থেকে আনন্দের কিচ্ছু হতে পারে না। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমি একজন সুস্থ সন্তানকে জন্ম দিতে পেরেছি। আমি চাই আরও 5টা মায়ের কোল যেন ফুটফুটে একটি মিষ্টি সন্তান যেন তাদের কোলে ওরকম ভরে উঠুক। এদিকে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই হিসি করে দিয়েছে। এখন কোনো কথাই হবে না, খুব জোরসে খিদে পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে এখন খাওয়াবো, আর তারপর সন্ধ্যেবেলায় আমি কিছু হালকা পাতলা টিফিন করব। তো ওকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু মাদের কাছে দিয়ে এসেছি, মানে ওর দাদির কাছে দিয়ে এসেছি। ওই ঘরে বসে খেলা করছে। আর আমি এখন সন্ধ্যের টিফিনটা করব, হরলিক্সটা খাবো। আলাদা করে আমি আর গরম জল করে কিংবা দুধ গরম করে খাই না, আমি একদম প্লেন ঠান্ডা জলেই হরলিক্সটা গুলে খাই। একটু ভালো করে ঘুটে নিই, ব্যাস হয়ে যায়। আর এই হরলিক্সটা খেতে বেশ ভালোই লাগে। তবে একটা জিনিস বুঝতে পারছি না, নতুন অভিজ্ঞতার শিকার হয়েছি, নতুন মা হয়েছি, এটা বেশ ভালো কথা। যে কদিন হসপিটালে ছিলাম একেবারে বন্দি কারাগারের মধ্যে, কী বা রাত কী বা দিন, সকাল বিকেল দুপুর কিচ্ছু বুঝতে পারতাম না। দিন তারিখ বার ক্ষণ সব ভুলে গেছিলাম। যেহেতু স্বাভাবিক, হাতে একটা মোবাইল ছিল না, মানে আশেপাশের লোক ছিল না যারা জানবে বুঝবে, তাদেরকে জিজ্ঞেস করবো, সবারই একই আমার মতন কারাগারে বন্দি দশার মতন ছিলাম। তবে এটা বাড়ি এসে কেন হচ্ছে জানি না, সেম তাই, একেবারে দিন তারিখ বার ক্ষণ কিচ্ছু জানি না। যতবার দেখছি ভুলে যাচ্ছি। একমাত্র ঘড়ির টাইমটা বারবার করে দেখছি যে বাচ্চাকে এই টাইম মতন খাওয়াতে হবে, তাকে জাগাতে হবে, তাকে তুলতে হবে, তাকে টাইম মতন আমাকে ফিডিং করাতে হবে। যেহেতু আমার বাচ্চা আমার ব্রেস্ট ফিডিং করছে, ওই কারণে ওকে টাইম মতন আমাকে বুঝে বুঝে খাওয়াতে হয়, ওকে টাইম মতন তুলতে হয়। একমাত্র ফোনটাই হাতের কাছে থাকে, তখন ওই ঘড়ির টাইমটুকু দেখা ছাড়া আর বাদবাকি কিচ্ছু মনে রাখতে চাইও না, আর ইচ্ছেও করে না। আগে ঘর সংসারে কাজকর্ম ছাড়া যতটুকু টাইম পেতাম ফ্রিভাবে ফোনটা নিয়ে চালিয়ে দিতাম, ফোনটা নিয়েই দেখতাম। আর এখন 5 মিনিট ফোনটা হাতে আসলেও মনে করি না থাক, 5 মিনিট টাইম পেয়েছি এটাই অনেক, সামান্য ঘুমিয়ে নিই। কারণ কি, আমার দুষ্টুটা রাতে জেগে থাকে আর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়, সেই কারণে এই সমস্যা। সকাল দুপুর রাত মিলিয়ে হরে ঘরে হয়তো 2 ঘন্টাও ঘুম হয় না আমার। সবসময় যেন অধ্যয়নেই পড়ে আছি। তবে সবসময় অধ্যয়নে পড়ে থাকলে হবে না, আমাকেও টাইম মতন একটু খাওয়া দাওয়া করতে হবে। আমি যতটুকু খাবো আমার থেকেই ওর খাবারটা পাবে, সেই কারণে নিজের খাওয়ার দিকেও ধ্যান দিতে হবে। সন্ধ্যাবেলা হরলিক্সটা খাওয়ার পরে একটু জায়দের ঘরে গিয়ে গল্প আড্ডা মারলাম অনেক দিন পর। মানে হসপিটালের কীর্তন কাহিনী তো অনেক কিছু ছিল, সমস্ত কিছু কথাবার্তা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। রাতের খাবার খাওয়া, ওই জন্য ডিনার করার টাইম এসে গেছে। মনে করলাম ভাত আর খাবো না, হালকা পাতলা খাবারটাই খাওয়া যাক। ওই জন্য একটা কলা আর বাটিতে করে অল্প পরিমাণে চিড়ে, একটু মুড়ি আর একটু চানাচুর, একটু নিমকি, এগুলো অল্প অল্প করে নিয়েছি। খাওয়া উচিত না, তাও অল্প অল্প পরিমাণে খাচ্ছি, শুধু তো আর খাওয়া যায় না, তাই অল্প পরিমাণে নিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করছি।
রাতে আর ভাত খাবো না, এটাই আজকের খাওয়া দাওয়া। চেষ্টা করছি ভাতের থেকে এড়িয়ে চলার, একটু শুকনো খাবার, একটু রুটি, চিড়ে মুড়ি এসব খেলে না শরীরের পক্ষে একটু ঠিক হবে এই টাইমটাতে, ওই কারণে হালকা পাতলা খাই। তো যাই হোক, অনেক কিছু বকবক করলাম, আসল কথাই বললাম না যে দেরি করে ফেলেছি, অনেকটা সময় পার করে দিয়ে এই আজকে লেট করেই তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগের জন্য। সবাইকে আজকের মতন টাটা।